তো আমরা এখান থেকেই শুরু করি। আগে দেখেন, today this is our first class of grammar, and in this class I'm going to talk about part of speech as well as নাউন ইন ডিটেলস। নাউনকে আমি ডিটেলস আলোচনা করব, মানে পার্ট অফ স্পিচের একদম প্রথম পার্টটা হচ্ছে আমাদের নাউন। তো আগে পার্ট অফ স্পিচ সম্পর্কে যদি আমরা একটা কনসেপ্ট বা ধারণা নেই, এটা কি আমাদের আগে একটু দেখতে হবে, আগে একটু বোঝার চেষ্টা করতে হবে। দেখেন, মনোযোগ দিয়ে একটু বোঝেন, দেখার চেষ্টা করেন, নেওয়ার চেষ্টা করেন। সেটা হচ্ছে পার্ট অর্থ অংশ, আর স্পিচ অর্থ বাক্য। সুতরাং বাক্য বা কথা, সুতরাং বাক্যে ব্যবহার অনুযায়ী অর্থবোধক বিভিন্ন শ্রেণীর বা প্রকারের শব্দগুলোকে মূলত পার্ট অফ স্পিচ বলে। পার্ট অফ স্পিচ কাকে বলে, এটা আমাকে আগে বুঝতে হবে। পার্ট অফ স্পিচ কাকে বলে? আমরা ইংলিশে যে কথাগুলো বলছি বা লিখছি, এগুলো কি বাক্য না, সেন্টেন্স না, আমাদের স্পিচ না? এই প্রতিটা সেন্টেন্স বা প্রতিটা বাক্যের একটা পার্টিকুলার নাম আছে। এই নামগুলো মূলত 8 প্রকার পার্ট অফ স্পিচ থেকে আসে। মানে প্রতিটা বাক্যের যে শব্দগুলো থাকে, আগে বোঝেন একটা বাক্যের ডেফিনেশন কি। একটা বাক্যের ডেফিনেশন হচ্ছে যে কতগুলো ওয়ার্ড পাশাপাশি বসে যখন মনের ভাবটাকে ক্লিয়ারলি প্রকাশ করে, তাকেই আমরা সেন্টেন্স বা বাক্য বলি। বাক্য কাকে বলে? কতগুলো ওয়ার্ড, শব্দ পাশাপাশি বসে যখন মনের ভাবটা ক্লিয়ারলি প্রকাশ করে, তাকেই আমরা সেন্টেন্স বা বাক্য বলি। তো একটা বাক্য তৈরি করতে গেলে, একটা বাক্য হতে গেলে আমাদের মূলত শব্দের দরকার, ওয়ার্ডের দরকার। তো ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্রতিটা সেন্টেন্স বা প্রতিটা বাক্যের যে শব্দগুলো, সেই শব্দগুলোর একটা পার্টিকুলার নাম আছে। প্রত্যেকটা শব্দের একটা নাম আছে, এবং এই নামগুলো 8 প্রকার পার্ট অফ স্পিচ থেকে আসে। এই নামগুলো কার থেকে আসে বললাম, কি থেকে আসে বললাম? 8 প্রকার পার্ট অফ স্পিচ থেকে আসে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল 8 প্রকার পার্ট অফ স্পিচ আছে। যেমন এই যে নাউন, প্রোনাউন, অ্যাজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। যেমন এইখানে একটা বাক্য আপনারা দেখছেন যে গ্রেট, মিনা ইজ দ্য অনলি ব্রিলিয়ান্ট গার্ল উইথ হাইয়েস্ট স্কোর ইন দ্য ক্লাস। এই যে বাক্যের যে শব্দগুলো, এই প্রত্যেকটা শব্দের একটা নাম আছে, এবং এই নামগুলো ওই 8 প্রকার পার্ট অফ স্পিচ থেকে আসে। যেমন এই গ্রেট শব্দটা, এখানে একটা ইন্টারজেকশন। মিনা শব্দটা একটা নাউন। ইজ এটা একটা ভার্ব। দা এটা একটা কি, আর্টিকেল। অর্থাৎ অ্যাজ এ পার্ট অফ স্পিচ এটাকে আমরা বলবো অ্যাজেক্টিভ। এ অ্যান্ড দি কে আমরা আর্টিকেল বলি, কিন্তু আর্টিকেল 8 প্রকার পার্ট অফ স্পিচের ভিতর আর্টিকেল নামের কোনো শব্দ নেই। অ্যাজ আ পার্ট অফ স্পিচ এটা আমার অ্যাজেক্টিভ। অ্যাজেক্টিভ অ্যাজেক্টিভ থেকে এই আর্টিকেল বা ডিটারমিনার বের হয়। অনলি ব্রিলিয়ান্ট গার্ল, এই অনলি শব্দটা একটা অ্যাডভার্ব, ব্রিলিয়ান্ট শব্দটা একটা অ্যাজেক্টিভ, গার্ল একটা নাউন, উইথ হাইয়েস্ট স্কোর, উইথ একটা প্রেপোজিশন, হাইয়েস্ট স্কোর, হাইয়েস্ট একটা অ্যাজেক্টিভ, স্কোর একটা নাউন, ইন একটা প্রেপোজিশন, দা একটা অ্যাজেক্টিভ, ক্লাস একটা নাউন। এই যে প্রত্যেকটা ওয়ার্ডের আমি যে নাম বললাম, এই নাম বলাটা আপনাদেরকে শিখতে হবে, এই নাম আইডেন্টিফাই করাটা আপনাদেরকে শিখতে হবে। এটা শিখতে পারলে কি হবে? দেখেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজের ফাউন্ডেশন বা ভিত্তি হলো এই পার্ট অফ স্পিচ। যে যত বেশি পার্ট অফ স্পিচ সম্পর্কে কনসেপ্ট রাখে, যে যত বেশি পার্ট অফ স্পিচের ধারণা রাখে, সে তত দ্রুত সে তত দ্রুত এই ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করতে পারে। কেন জানেন? আমরা অনেকেই ভোকাবুলারি শিখি, এই ভোকাবুলারিও পার্ট অফ স্পিচকে মেনটেন করে শিখতে হয়। কিন্তু শুধু ভোকাবুলারি শিখলেই কিন্তু, কথাটা একটু মনোযোগ দিয়ে বোঝেন, শুধু ভোকাবুলারি শিখলেই মনের সম্পূর্ণ ভাবটাকে আমরা প্রকাশ করতে পারি না, যদি পার্ট অফ স্পিচকে আইডেন্টিফাই করতে না পারি। বিষয়টা কেমন, এটাও আমি আপনাদেরকে আগের একটা ক্লাস থেকে দেখিয়েছিলাম, কারোর মনে আছে কিনা সেটা। যেমন মনে করেন, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। একটা মিনিট, একটা মিনিট, বোঝার চেষ্টা করেন। শুধু ভোকাবুলারি জানলে হয় না, যদি পার্ট অফ স্পিচ আইডেন্টিফাই করতে না পারেন, একটা প্যাসেজ যখন আপনি রিডিং করবেন, পড়বেন, পড়ার পর তার অ্যাকচুয়াল সেন্স বা অ্যাকচুয়াল থট আপনি বুঝতে পারবেন না যে এটা কি বোঝাতে চাচ্ছে। শুধু ভোকাবুলারি জেনে সম্ভব হয় না, পার্ট অফ স্পিচ সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট রাখতে হয়। যেমন আপনাদের ইংলিশে একটা টপিক আছে, আপনারা শুনে থাকবেন, জেরার ইনফিনিটিভ পার্টিসিপল। এগুলো আমি আগেও বলছি। যেমন মনে করেন যে ওয়াক, এই যে ওয়াক যে শব্দটা, WALK, ওয়াক মানে আমরা জানি হাঁটা। এখন আমি যদি বলি যে সে রাস্তা দিয়ে হাঁটতেছে, তাহলে হি ইজ ওয়াকিং অন দ্য রোড। সে রাস্তা দিয়ে হাঁটিতেছে বা হাঁটছে, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবং এই এই ওয়াকিং শব্দটা এখানে কিন্তু একটা ভার্ব, হাঁটা বোঝাচ্ছে, অ্যাকশন দেওয়া। কিন্তু আমি যদি এরকম একটা বাক্য লিখি যে ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, EXERCISE, এর বাংলা অর্থ হচ্ছে হাঁটা একটা ভালো ব্যায়াম।
এই ওয়াকিং শব্দটা কিন্তু একটা নাউন। আবার আমি যদি এরকম একটা বাক্য বলি, আই স আ বয়, আমি একটা ছেলেকে দেখেছিলাম ওয়াকিং অন দ্য রোড, অন দ্য রোড, অর্থাৎ আমি একটা ছেলেকে রাস্তায় হাঁটতে দেখেছিলাম। আই স আ বয় ওয়াকিং অন দ্য রোড, আমি একটা ছেলেকে রাস্তায় হাঁটতে দেখেছিলাম। আমি যদি এরকম একটা বাক্য বলি, তাহলে আমার একই শব্দ ওয়াকিং কোনো বাক্যে আমার ভার্ব হচ্ছে, অ্যাকশন দিচ্ছে, এক ধরনের মিনিং প্রকাশ পাচ্ছে। আবার একই শব্দ ওয়াকিং আরেকটা বাক্যে স্থির অবস্থায় থাকতেছে, সাবজেক্টের স্থানে থাকতেছে, জেরান্ড বলা হয় এটাকে, বা অ্যাজ এ পার্ট অফ স্পিচ এটা নাউনের কাজ করতেছে, অর্থেরও পরিবর্তন হয়ে যাচ্ছে। আরেকটা বাক্যে আবার এই ওয়াকিং চেহারাটা ভার্বের মতো দেখা যাচ্ছে, মনে দেখে মনে হচ্ছে এটা ভার্ব, কিন্তু এটা আসলে ভার্ব না, কোনো কাজ করছে না, কোনো অ্যাকশন দিচ্ছে না। 3 নম্বর বাক্যে মেইন ভার্বটা হচ্ছে সি এর পাস্ট ফর্ম, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, এবং এই ওয়াকিং শব্দের একটা ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম অ্যাজেক্টিভের কাজ করে। ওই যে আ বয়, বয়কে মডিফাই করছে ওয়াকিং শব্দটা, যে ছেলেকে কি অবস্থায় দেখেছিলাম, আমি একটা ছেলেকে হাঁটতে দেখেছিলাম, হাঁটন্ত একটা অবস্থায় সে ছিল। তো এটাকে বলা হয় অ্যাজেক্টিভ, অ্যাজ এ পার্ট অফ স্পিচ এটা অ্যাজেক্টিভ। তাহলে একই শব্দ কখনো হচ্ছে নাউন, কখনো হচ্ছে ভার্ব, কখনো হচ্ছে অ্যাজেক্টিভ, এবং এই পরিবর্তনের ফলে সেন্টেন্সের অর্থের পরিবর্তন হয়ে যাচ্ছে। এই জন্য একটা বাক্যে আমি যদি পার্ট অফ স্পিচের ফাংশন বুঝতে না পারি, অবস্থান বুঝতে না পারি, তাহলে শব্দের অর্থ জেনেও, আমি জানি ওয়াক মানে হাঁটা, কিন্তু শব্দের অর্থ জেনেও আমরা একটা সেন্টেন্স বা বাক্যকে কখনো অ্যাকচুয়াল মিনিং বের করতে পারবো না, ভালোভাবে ট্রান্সলেট করতে পারবো না, ফ্রি হ্যান্ডে কোনো কিছু লিখতেও পারবো না। তো এই পার্ট অফ স্পিচ সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট আমাদের থাকা লাগবে। যারা আমার ওই সেকেন্ড ফ্রি লাইভ ক্লাসটা করেছিলেন, আপনাদের মনে থাকার কথা, আমি প্রত্যেকটা পার্ট অফ স্পিচের ডেফিনেশন বলছিলাম। নাউন মানে কি, কোনো কিছুর নামকেই নাউন বলে, সেটা কোনো ব্যক্তির নাম, বস্তুর নাম, জায়গার নাম, গুণের নাম, এনি কাইন্ডস অফ নেম ক্যান বি নাউন। প্রোনাউন কি, নাউনের পরিবর্তে যে ওয়ার্ডগুলো বসে তাকে আমরা প্রোনাউন বলি, অর্থাৎ প্রোনাউন ইজ ইউজড ইনস্টেড অফ নাউন, এগুলো আপনারা চেনেন, আই, উই, ইউ, হি, শি, দে, ইট। অ্যাজেক্টিভ কি, যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝায় তাকে অ্যাজেক্টিভ বলে, এগুলো আপনারা জানেন, এই জন্য বেশি আলোচনা করছি না। কিন্তু আমরা এই প্রত্যেকটা পার্ট অফ স্পিচ কি ইন ডিটেলসে দেখব। ভার্ব কি, ভার্ব ইজ দ্য হার্টবিট অফ সেন্টেন্স, ভার্ব ডিনোটস বিং, হ্যাভিং অর ডুইং সামথিং, অর্থাৎ সাবজেক্টের পরেই প্রত্যেকটা বাক্যে ভার্ব বসে, কোনো কিছু করা, হওয়া, থাকা, চলা, বলা, লেখা, দেওয়া, নেওয়া, এগুলোকে আমরা মূলত ভার্ব বলি। এরপরে কি, অ্যাডভার্ব। অ্যাডভার্ব জিনিসটা কি, যে ওয়ার্ড কোনো বাক্যের ভার্বকে কোথায়, কখন, কিভাবে, কেন দ্বারা প্রশ্ন করে তাকে অ্যাডভার্ব বলে, অর্থাৎ অ্যাড প্লাস ভার্ব, মানে ভার্বকে বাড়িয়ে কিছু বলাটাই হচ্ছে অ্যাডভার্ব, ভার্বকে অতিরিক্ত তথ্য দেওয়াটাই হচ্ছে অ্যাডভার্ব। প্যান্থার ক্যান রান ফাস্ট, প্যান্থার দ্রুত দৌড়াতে পারে, ক্যান রান, রান মানে দৌড়ানো, তো তো প্যান্থার ক্যান রান, প্যান্থার দৌড়াতে পারে, এবার কেমন দৌড়ায়, তার দৌড়ানোর ধরনটা কেমন, ওয়েটা কেমন, দ্রুত, ক্যান রান ফাস্ট। এটা হচ্ছে অ্যাডভার্ব, অর্থাৎ ভার্বকে মডিফাই করে। প্রেপোজিশন কি, প্রেপোজিশন হচ্ছে একটা সেন্টেন্স বা বাক্যের নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, প্লেসকে ইন্ডিকেট করতে, বা যে কোনো একটা নাউন বা প্রোনাউনের পূর্বে আমরা এই প্রেপোজিশনগুলোকে মূলত ইউজ করে থাকি। পিরি শব্দের অর্থ পূর্বে, পজিশন মানে অবস্থান, এটা হচ্ছে একটা সেন্টেন্স বা বাক্যের অর্নামেন্ট, অলংকারের কাজ করে। একটা সেন্টেন্সে যদি প্রেপোজিশনের ব্যবহার করা হয়, তাহলে একটা সেন্টেন্স বা বাক্যের সৌন্দর্য বেড়ে যায়। তো এটা আমাদেরকে জানতে হবে। এরপরে হচ্ছে কনজাংশন। এরা কি করে, অ্যান্ড, অর, বাট, দো, অল দো, এগুলোকে আমরা কনজাংশন বলি। দুইটা আলাদা ওয়ার্ড, সেন্টেন্স বা ক্লজকে কানেক্ট করে বা জোড়া লাগায়। আরেকটা হচ্ছে ইন্টারজেকশন। এটা কি, এক্সক্লামেশন, কিছু সিম্বল থাকে, দেখলেই চেনা যায়, আলাস ইজ নো মোর, হাই সে আর নেই, ফাই অর ফু ইউ আর সো ব্যাড। সো এইগুলো চেনার পর আমাদের কিন্তু আইডেন্টিফাই করতে হবে। যেমন এইখানে একটা বাক্য আছে, দেখেন, আ ভেরি নাইস গ্লাস জার escaped on the table, suddenly it fell down and broken, my sister screamed, damn, how it happened। দেখেন, আ ভেরি নাইস গ্লাস জার, এই যে এতটুকু, এই যে অংশটা, এইটা আমার মূলত কি, এটা সাবজেক্টের অংশ এতটুকু ধরেই, কিন্তু সাবজেক্ট হলেও এখানে একটা মেইন ওয়ার্ড বা হেড অফ হচ্ছে এই জার, মানে পাত্র। এই পাত্রটাকে মডিফাই করতেছে এই আগের 4টা শব্দ, অর্থাৎ এই ভেরি, এ, নাইস, গ্লাস, এই যে শব্দগুলো আমাকে একটু বুঝতে হবে। এই গ্লাস, জার একসঙ্গে যদি বলি, এটা একটা নাউন ফ্রেজ, এটাকে মডিফাই করছে নাইস শব্দটা, যে কেমন সুন্দর, নাইসটা অ্যাজেক্টিভ, এটাও একটা অ্যাজেক্টিভ, ওই নাইসকে ইন্ডিকেট করে, গ্লার্জারকে ইন্ডিকেট করছে, অর্থাৎ নাউনের সংখ্যা বোঝাচ্ছে। আবার এই ভেরি নাইস, ভেরি নাইস, অর্থাৎ অ্যাজেক্টিভকে এই ভেরি শব্দটা মডিফাই করতে হয়। যে ওয়ার্ড অ্যাজেক্টিভকে মডিফাই করে তাকে আবার অ্যাডভার্ব বলা হয়। আবার দেখেন, ওয়াজ কেপ্ট, এই দুইটা হচ্ছে আমার ভার্ব, একটা অক্সিলারি, একটা মেইন ভার্ব। অন দ্য টেবল, অন প্রেপোজিশন, দ্যাটা অ্যাজেক্টিভ, টেবলটা নাউন। সাডেনলি, এটা একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব। ইট ফেল ডাউন,
তো দেখেন, এই যে ওয়ার্ডগুলোকে আমি আইডেন্টিফাই করছি, এটা করা শিখতে হবে। এবং এটা আপনারা তখনই পারবেন যখন এই পার্ট অফ স্পিচগুলো সম্পর্কে একদম ক্লিয়ার একটা কনসেপ্ট থাকবে। তো যেহেতু আজকে আমাদের ফার্স্ট ক্লাস, আমি নাউন নিয়ে কথা বলবো ইন ডিটেলসে। সবাই একটু দেখবেন, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন, বিষয়গুলোকে ভালোভাবে নেওয়ার চেষ্টা করবেন। এবং প্রত্যেকটা পার্ট অফ স্পিচ যদি আমার ভালো জানা থাকে, তাহলে এই বেসিক জায়গাটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। গ্রামার বলতে এই পার্ট অফ স্পিচকেই বোঝায়। যে যত বেশি মানে পার্ট অফ স্পিচের ফাংশনটা ভালো বোঝে, তার তত দ্রুত তত বেশি গ্রামারের যে জায়গাটা, এটা ক্লিয়ার হয় বা এটা কাভার হয় বা হবে। দ্যাট ইজ দ্য মেইন থিংস। ওকে, এরপর দেখেন, বোঝার চেষ্টা করেন। তো আমি যদি একটু নাউনকে ইন ডিটেলস আলোচনা করি, কোথায় সেটা কোথায় সেটা, এটা দেখেন। নাউন, একদম প্রথম যে পার্ট অফ স্পিচ, এইটা আপনারা করবেন। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম প্রকাশ করা হয় তাকেই নাউন বলে। আমাদের চোখের সামনে যা দেখি সেগুলোর নামকেই নাউন বলে। নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, ঘটনা ইত্যাদির নাম বোঝায়। নাউন রেফার্স টু এনি কাইন্ড অফ নেম, means whatever we are seeing and watching around us is noun. Nouns are used to name persons, things, animals, events, places, ideas, etc. ফর এক্সাম্পল, করিম ডাজ নট লাইক টু গো টু স্কুল। করিম স্কুলে যেতে পছন্দ করে না। তাহলে এই সেন্টেন্স বা বাক্যে করিম শব্দটা আমার একটা নাউন। দেখেন, একটা সেন্টেন্সের শুরুতে সাবজেক্টের স্থানে নাউন থাকে, অথবা ভার্বের পর অবজেক্টের স্থানে অনেক সময় নাউন থাকে। অবজেক্টের স্থানে অ্যাজেক্টিভ বা অন্যান্য পার্ট অফ স্পিচও থাকতে পারে, বাট সাবজেক্টে অবশ্যই অবশ্যই নাউন, না হলে প্রোনাউন। করিম, কুয়েত ইজ আ মুসলিম কান্ট্রি, কুয়েত, সো দ্যাট ইজ দ্য কল, ইউ ক্যান কল ইট অ্যাজ নাউন। তাই না? এটা কি নাউন? সাবজেক্টের স্থানে আছে ডায়মন্ড ইজ ভেরি ভ্যালুয়েবল। তাহলে এই যে করিম, কুয়েত, ডায়মন্ড, এগুলো নাউন। মানে নাউন বলতে যে কোনো কিছুর নামকেই নাউন বলে। সেটা ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, গুণ হতে পারে, স্থান হতে পারে, ঘটনা হতে পারে। এখন আপনি বলতে পারেন সবই যদি নাউন হয় তাহলে অন্য পার্ট অফ স্পিচ কীভাবে হবে? অন্যগুলো তার অবস্থান এবং ডেফিনেশনের উপর ডিপেন্ড করে হয়। যেমন আপনি অবাক হয়ে যাবেন, আমি যদি এরকম একটা কথা বলি, আর এই যে TALK, টক, আমি যদি আপনাকে বলি যে টক শব্দটা কোন পার্ট অফ স্পিচ, আপনি বলেন তো। আপনি এক কথায় বলবেন যে স্যার এটা একটা ভার্ব, টক শব্দটা একটা ভার্ব। কিন্তু আমি যদি বলি যে, দেখেন, আই টক, TALK, আই টক টু টু হিম, আই টক টু হিম, এর বাংলা অর্থ হচ্ছে আমি তার সাথে কথা বলি। এই টক শব্দটা ভার্ব, কথা বলি। টক শব্দটা ভার্ব, সাবজেক্টের পরে বসতেছে। কিন্তু আপনি যদি এইভাবে একটা কথা বলেন, আমার তার সাথে একটা কথা আছে, আমার তার সাথে একটা কথা আছে, আপনি যদি এইভাবে একটা কথা বলেন, আই আই হ্যাভ আ টক, TALK, আই হ্যাভ আ টক উইথ হিম, এর বাংলা অর্থ হচ্ছে আমার তার সাথে একটা কথা আছে। আই হ্যাভ আ টক উইথ হিম, আমার তার সাথে একটা কথা আছে। এই যে বাক্যটা আমি লিখলাম, এখানে হ্যাভটা হচ্ছে মূলত মেইন ভার্ব, আছে। আর টক যে শব্দটা, ওটা জাস্ট একটা নাউন, নাউন হিসাবে এখানে বসতেছে। কোনো অ্যাকশন দিচ্ছে না, কোনো কাজ করা বোঝাচ্ছে না। তো একই পার্ট অফ স্পিচ আমার চেঞ্জ হয়ে যায়, কখনো নাউন হচ্ছে, কখনো ভার্ব হচ্ছে। তো এটা অবস্থানের উপর ডিপেন্ড করে। যেমন এই টকটা কোথায় আছে, এটা অবজেক্টের স্থানে আছে, ভার্বের পরে অবজেক্টের পজিশনেও কিন্তু আমার নাউন বা প্রোনাউন বসে থাকে। তো এই বিষয়টা আমাকে বুঝতে হবে, ঠিক আছে? মানে অ্যাজ ইউজুয়াল যে কোনো ওয়ার্ডই নাউন। তো অন্য পার্ট অফ স্পিচগুলো কিভাবে হয়, সেটা অবস্থানের উপর ডিপেন্ড করে। নাউন কোথায় বসে? নাউন একটা বাক্যের শুরুতে বসে, সাবজেক্টের স্থানে, অথবা ভার্বের পরে অবজেক্টের স্থানে বসে। দেখেন, নাউন আর ক্লাসিফাইডস ইন্টু 5 টাইপস। আপনাদের এগুলো কোনো কিছু মুখস্থ করতে হবে না, জাস্ট একটু দেখেন, একটু ফ্যামিলিয়ার হন, পরিচিত হন। আমি বলছি না নোট করেন, মুখস্থ করেন, নাথিং, কোনো কিছুই করতে হবে না। তো আমি কি বলছি এখানে, যে নাউন হচ্ছে মূলত 5 প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। মূলত এটা হচ্ছে 2 প্রকার, একটাকে বলা হয় কনক্রিয়েট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো কনক্রিয়েট নাউনের আবার 4টা ভাগ আছে, সেই 4টা হচ্ছে এখানে যেটা আপনারা দেখতে পাচ্ছেন: প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। টোটাল অ্যাবস্ট্রাক্ট দিয়ে বলা হয় যে নাউন 5 প্রকার। তো এখানে অনেক কিছু দেখার আছে। কি দেখার আছে? যেমন দেখেন, প্রপার নাউনটা কি? যে নাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নাম বোঝায় তাকে আমরা প্রপার নাউন বলি। আর প্রপার নাউন রেফার্স টু স্পেসিফিক নেমস অফ পার্সনস, থিংস, প্লেস, এক্সেট্রা, অ্যান্ড অলওয়েজ স্টার্ট উইথ আ ক্যাপিটাল লেটার। বলছে, আই লাইক দ্য স্টোরি অফ শেক্সপিয়ার, আমি শেক্সপিয়ারের গল্প পছন্দ করি। উই প্ল্যান টু ভিজিট সিলেট, হ্যাভ ইউ এভার সিন দ্য তাজমহল। তাহলে এই যে নির্দিষ্ট একটা জায়গা, নির্দিষ্ট একটা ব্যক্তি বা বস্তুর নাম, শেক্সপিয়ার শব্দটা কি? আমার একটা নাউন, একটা মানুষের নাম। সিলেট শব্দটা কি? একটা জায়গার নাম, নির্দিষ্ট একটা জায়গার নাম। তাজমহলটা কি? নির্দিষ্ট একটা বিল্ডিং এর নাম। তাহলে এগুলোকে আমরা বলছি প্রপার নাউন। এইবার দেখেন,
আর এখানে একটা নোট আছে দেখেন, প্রপার নাউনের শুরুর লেটার অলওয়েজ ক্যাপিটাল লেটার হয়। এরপর এখানে আরেকটা নোট আছে, আপনারা দেখেন কি বলছে যে আহ, ও এখানে আর কিছু এক্সাম্পল দিছে, তো এটা আমাদের দেখার দরকার নেই, আমরা আগে একটু শেষ করি। এরপর বলছে কমন নাউন, আমরা মেইন জায়গাটাতে আসবো, আমি এখনো মেইন জায়গাটাতে আসিনি কিন্তু। কমন নাউনটা কি? কমন নাউনটা কি? যে নাউন দ্বারা একই জাতীয় কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে না বুঝিয়ে সে জাতীয় সকলকে একসাথে বোঝায়, তাকে কমন নাউন বলে। যে নাউন দ্বারা একই জাতীয় কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে না বুঝিয়ে, অর্থাৎ কমন একটা নামকে ইন্ডিকেট করে। আ কমন নাউন রেফার্স টু স্পেসিফিক জেনেরিক নেমস অফ পার্সন, প্লেস, থিংস এক্সেট্রা। ইট ইজ দ্য অপোজিট অফ প্রপার নাউন। ইট ইজ দ্য অপোজিট অফ প্রপার নাউন। যেমন দেখেন, আলেক্স ইজ আ স্টুডেন্ট, আলেক্স একজন ছাত্র। আলেক্স শব্দটা কি? একটা নির্দিষ্ট ব্যক্তির নাম, এটা আমার প্রপার নাউন। কিন্তু স্টুডেন্ট যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা কি? একটা কমন নেম, তাই না? অর্থাৎ পৃথিবীতে যত ছাত্রছাত্রী আছে যারাই পড়াশুনো করে তাদেরকে আমরা স্টুডেন্ট বলি। স্টুডেন্ট ইজ আ কমন নেম। ওকে। আবার দেখেন, ডগস ক্যান বি ভেরি কিউট, কুকুর কিউট হতে পারে। এখন যত কুকুর আছে পৃথিবীতে সব কুকুরকেই তো আমরা কুকুর বলি। কিন্তু দেখেন, অনেকেই আছে না, শখের বশে তার পোষা প্রাণীটার নাম রাখে টম, জেরি, এটা ওটা। তো যদি কোনো কুকুরের নির্দিষ্ট একটা নাম থাকে, তাহলে কিন্তু সেটা আবার প্রপার নাউন হয়ে যায়। আদারওয়াইজ কুকুর যে ওয়ার্ডটা, ডগ, জাস্ট একটা কমন নেম। ইউ লাভ ফ্লাওয়ার, তুমি ফুল পছন্দ করো, পৃথিবীতে যত ফুল আছে সব ফুলকে আমরা ফুল বলি। কিন্তু যদি নির্দিষ্ট করে কোনো ফুলের নাম বোঝায়, যে এটা লিলি, এটা ওয়াটার লিলি, এটা রোজ, নির্দিষ্ট করে কোনো ফুলের নাম বোঝালে সেটা আমার কি হবে? সেটা হবে আমার প্রপার নাউন। অর্থাৎ ডিফারেন্স বিটুইন কমন অ্যান্ড প্রপার নাউন, পার্থক্যটা কি কমন নাউন আর প্রপার নাউনের, এটা একটু আপনাদেরকে বুঝতে হবে। কমন নাউন এবং প্রপার নাউন এর পার্থক্যটা কি? এর পার্থক্যটা হচ্ছে, দেখেন, ম্যান মানে মানুষ, আমাদের যাদের যাদের দুই হাত, দুই পা, চোখ, মুখ, কান, নাক আছে, কথা বলতে পারি, বুদ্ধি আছে, আমরা সবাই মানুষ, উই আর অল হিউম্যান বিং, রাইট? মানুষ। কিন্তু এটা একটা কমন নেম। কিন্তু প্রত্যেকটা মানুষের একটা স্বতন্ত্র ক্যারেক্টারিস্টিক্স থাকে না? প্রত্যেকটা মানুষের একটা আলাদা নাম থাকে না? একটা আলাদা ডেজিগনেশন থাকে না? তো যদি নির্দিষ্ট করে কোনো মানুষকে বোঝায় যে এটা রহিম, এটা রবিন, এটা করিম, এটা রানা, তখন সেটা হয়ে যাবে প্রপার নাউন। পোয়েট মানে কবি, যারাই কবিতা লেখে পৃথিবীতে তাদেরকে আমরা পোয়েট বলি। কিন্তু নির্দিষ্ট কোনো করে করে কোনো পোয়েটের নাম যদি মেনশন করা হয়, এটা রবীন্দ্রনাথ ঠাকুর, এটা কাজী নজরুল ইসলাম, তখন আমার সেটা কি হয়ে যাবে? সেটা হয়ে যাবে আমার একটা কমন, সরি, প্রপার নাউন। ঠিক আছে? আর ওশান মানে সাগর, পৃথিবীতে যত সাগর আছে আমরা সব সাগরকেই সাগর বলি। কিন্তু নির্দিষ্ট করে কোনো সাগরের নাম যদি বোঝায়, এটা প্যাসিফিক ওশান, এটা অ্যাটলান্টিক ওশান, হ্যাঁ, তখন আমার সেটা প্রপার নাউন। যত নদী আছে সব নদীকে আমরা কি বলি? রিভার, এটা একটা নদী। কিন্তু আমরা কি সব নদীর নাম জানি? কিন্তু যদি নির্দিষ্ট একটা নদীর নাম আপনি বলেন, এটা পদ্মা, এটা মেঘনা, এটা গঙ্গা, এটা যমুনা, তখন কিন্তু আমার সেইটা কি হবে? সেটা আমার হয়ে যাবে প্রপার নাউন। কান্ট্রি মানে দেশ, যত দেশ আছে আমরা দেশ বলি। নির্দিষ্ট করে কোনো দেশের নাম বললে সেটা প্রপার নাউন। বিল্ডিং, যত বিল্ডিং আছে, যত দালান কোঠা আছে, আমরা বিল্ডিংই বলি। নির্দিষ্ট করে যদি কোনোটাকে বলা হয় বুর্জ খলিফা, প্রিন্সেস টাওয়ার, অনেকে আছে না তাদের বাড়ির নাম রাখে অমুক মঞ্জিল, তমুক মঞ্জিল, অমুক মেনশন, তমুক মেনশন, অমুক নীর, তমুক নীর। অর্থাৎ কোনো একটা বাড়িকে যদি নির্দিষ্ট করে বোঝায়, ইন্ডিকেট করে, তখন সেটা কিন্তু আমার প্রপার নাউন। আদারওয়াইজ বিল্ডিং যে ওয়ার্ড, কান্ট্রি যে ওয়ার্ড, ওশান যে ওয়ার্ড, পোয়েট, ম্যান, দোজ আর দ্য কমন নেম, একটা কমন একটা নাম। এখন এখানে একটা পার্ট আছে, এটা আপনাদেরকে একটু দেখতে হবে বা বুঝতে হবে। সেটা কি দেখেন, সেটা হচ্ছে কমন নাউন কোনো সেন্টেন্সে একা বসে না। হয় সে ডিটারমিনার বা আর্টিকেল নিয়ে বসবে, না হলে কমন নাউন প্লুরাল হবে। এই নোটটা কিন্তু করবেন, অনেক গুরুত্বপূর্ণ। যেমন আমি যখন আপনাদের টেন্স দিয়ে সেন্টেন্স প্র্যাকটিস করিয়েছি এর আগে, আপনারা ফ্রি ক্লাস করেছেন, আপনাদের মনে আছে কিনা, আমি বলতাম না যে আই ইট রাইস, আমি ভাত খাই। কিন্তু এর পরে যে বাক্যগুলো, বুঝেন, হি রিডস আ বুক, হি ড্রাইভস আ কার, হি ড্রস আ পিকচার। এই যে এ কেন ব্যবহার করতাম কার, বুক বা পিকচারের আগে? কারণ এই ওয়ার্ডগুলো হচ্ছে একটা কমন নেম। তো এখানে একটা নোট বলছে যে কমন নাউন কখনো কোনো বাক্যে একা বসে না। হয় সে ডিটারমিনার বা আর্টিকেল নিয়ে বসবে, না হলে কমন নাউনটা প্লুরাল হবে। আই নো দ্য বয়, আমি ছেলেটাকে চিনি। এটা আমার একটা কারেক্ট সেন্টেন্স, যেহেতু বয় একটা কমন নেম, সমস্ত ছেলেকে আমরা বয় বলি। এর আগে দা বসছে। আই লাইক দ্য টিচার, আই অ্যাপ্রিসিয়েট দ্য পোয়েট।
কিন্তু বাক্যগুলো কখনো এভাবে লেখা যাবে না। আই নো বয়, আমি ছেলে চিনি, এটা যদি আপনি বাংলায় ট্রান্সলেট করেন তাও দেখবেন আপনি মিলাতে পারবেন না। আমি ছেলে চিনি, আমি শিক্ষক পছন্দ করি, আমি কবি, আই অ্যাপ্রিসিয়েট টিচার। হ্যাঁ, ও, আই আই লাইক আই লাইক দ্য টিচার, আই অ্যাপ্রিসিয়েট, এখানে পোয়েট হবে, যে আমি কবি প্রশংসা করি। এরকম কখনো হবে না। হয় আপনি এটা বলেন যে আমি ওই কবিটিকে প্রশংসা করি বা ওই শিক্ষকটিকে পছন্দ করি, নতুবা আপনি এইটা বলেন যে আমি শিক্ষকদেরকে পছন্দ করি, ছেলেদেরকে চিনি, কবিদেরকে প্রশংসা করি। কিন্তু আমি ছেলে চিনি, শিক্ষক চিনি, কবি চিনিটা কেমন হয়? মানে বাক্যগুলো এভাবে লেখা যেতে পারে, আই লাইক বয়েস, সরি আই নো বয়েস, আমি ছেলেদেরকে চিনি, আই লাইক টিচার্স, আমি শিক্ষকদেরকে পছন্দ করি, আই অ্যাপ্রিসিয়েট পোয়েটস, আমি কবিদেরকে অ্যাপ্রিসিয়েট করি বা প্রশংসা করি। এভাবে আপনারা লিখতে পারেন। তাহলে কি বললাম? কমন নাউন যেখানে আপনি দেখবেন, আপনি যদি কোনো বাক্যে ইউজ করেন, এটা কিন্তু একটা গ্রেট মিস্টেক গ্রামারের। কখনো একা বসে না, একা বসে না, হয় সে ডিটারমিনার বা আর্টিকেল নিয়ে বসবে, না হলে কমন নাউনটা প্লুরাল হবে। মনে রাখবেন এটা। তাহলে কমন নাউনটা কি এবং প্রপার নাউনটা কি এবং দুটো নাউনের পার্থক্য কি, এই যে টেবিলটা দেখালাম, এইটা থেকে কি আপনারা পার্থক্যটা বুঝতে পেরেছেন? যেটা দেখালাম, বুঝতে পারছেন কি বললাম? হ্যাঁ, Yes, sir. আচ্ছা, আচ্ছা, একটু ওয়েট করেন, আর একটু ওয়েট করেন, আমি কথা বলতেছি। এরপর দেখেন, এরপর একটু বোঝার চেষ্টা করেন। কালেকটিভ নাউন এটা কি? কালেকটিভ নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝায়। ক্লাব, আর্মি, ক্লাস, ফ্যামিলি, those are collective noun. Collective noun in English grammar refers to a group of things, persons, or animals. Our class took a trip to Sundarban. Bangladeshi Army is doing a great job in UN mission. Its team contains 11 players. So class, army, team, those are collective noun. এগুলো সবই কি? কালেকটিভ নাউন। কালেক্ট মানে কি? সংগ্রহ করা, জোগাড় করা, এক জায়গায় করা। অর্থাৎ কালেকটিভ নাউন মানে হচ্ছে কোনো ব্যক্তি হোক, কোনো বস্তু হোক, যে কোনো কিছুর একটা সমষ্টি। অনেকে কমন নাউনের সাথে কালেকটিভ নাউন মিলিয়ে ফেলে, বাট মিলবে না। দেখেন, আর্মি, আর্মি মানে কি? একটা দল, একটা টিম। ক্লাস মানে কি? একটা ক্লাসের অনেকগুলো স্টুডেন্ট একসাথে মিলে একটা ক্লাস হয়। ক্লাব মানে কি? একটা সংগঠন, অনেকগুলো ব্যক্তি মিলে একটা ক্লাব হয়। একটা টিম, 11 জন প্লেয়ার মিলে একটা টিম তৈরি হয়। তো এক এক ব্যক্তি, বস্তু বা প্রাণী যাই বলেন না কেন, তার একটা সমষ্টি, তারা এক জায়গায় হয়ে যে নামকরণটা হয়, সেটাই কালেকটিভ নাউন সহজ কথায়। যেখানে আরো কিছু এক্সাম্পল আছে। ক্যাটল, ক্যাটল মানে গবাদি পশুর দল। একসঙ্গে অনেকগুলো গরুর পাল যদি থাকে, সেটাকে ক্যাটল বলা হয়। ক্লাস, অডিয়েন্স, ম্যাচ, জুরি, জুরি মানে কি জানেন? বিচারক বৃন্দের দল। আহ, একসাথে অনেকগুলো জজ একসাথে কোর্টে বিচার করতে বসছে, বা অনেকগুলো উকিল একসঙ্গে বসে, দেখবেন ল বারে সুপ্রিম কোর্টে দেখা যায়। ক্রাউড, গভর্নমেন্ট, পুলিশ, ঠিক আছে? এগুলো হচ্ছে কি? জাস্ট সমষ্টি, একটা টিম, একটা দল, একটা সংগঠন, আর কিছুই না। ম্যাটেরিয়াল নাউনটা কি? যে নাউন দ্বারা ওজন আছে কিন্তু গণনা করা যায় না, এমন কিছুর নাম বোঝায়, তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। অর্থাৎ এটাকে আপনি কখনো কাউন্ট করতে পারবেন না, ইউ ক্যান নট কাউন্ট ইট। ওকে, বাট ইট হ্যাজ আ কোয়ান্টিটি। হ্যাঁ, পরিমাপ করা যায়। যেমন দেখেন, গোল্ড, গ্লাস, সল্ট, আয়রন, সিলভার, ক্লোথ, এয়ার, মিল্ক, etc. Those are material noun. Material noun is an uncountable noun. It's substance or material that we can see, touch, but can't count. আমরা এটা দেখতে পারি, টাচ করতে পারি, কিন্তু কাউন্ট করতে পারি না, অর্থাৎ যেটা গুনতে পারি না। এটাই হচ্ছে মূলত ম্যাটেরিয়াল নাউন। You can purchase a gold ring for your sister. We may attain salt from seawater. Cotton dress is my favorite. So gold, salt, cotton, those are called ম্যাটেরিয়াল নাউন। আমি বুঝাই দিচ্ছি, মানে এই যে চ্যাপ্টারটা আমি দেখাচ্ছি, এখানে মূলত আপনার কোন জিনিসটা লাগবে বা কোন জিনিসটা প্রয়োজন, সেটা আমি দেখাচ্ছি। একটু ওয়েট করেন। এরপর দেখেন বলছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা কি? যে নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, গুণ, কাজের নাম ইত্যাদি প্রকাশ করা হয়, তাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলি। লিবার্টি, হ্যাঁ, স্বাধীনতা, অ্যাঙ্গার, রাগ, ফ্রিডম, কাইন্ডনেস, লাভ, হ্যাপিনেস, বিউটি, those are called abstract noun. দেখেন, abstract noun express ideas, feelings, realizations and qualities that we cannot see, touch, hear, taste or smell. We can understand and imagine it but can't even see. It's a feeling,
নট আ ফিজিক্যাল থিংস, এটা একটা অনুভূতি, কোনো ফিজিক্যাল থিংস না। অর্থাৎ মাই লাভ ফর ইউ ক্যান নট বি মেজার, তোমার প্রতি আমার ভালোবাসা অপরিমেয়, পরিমাপযোগ্য নয়, মানে এত ভালোবাসি তোমাকে সেটা বলার বাইরে। তো দেখেন, এই যে লাভ শব্দটা আপনি দেখছেন, এই লাভ শব্দটা কিন্তু আমার জাস্ট একটা নাউন হিসাবে এখানে বসছে। মাই লাভ, এই মাই শব্দটা একটা পজিটিভ অ্যাজেক্টিভ। লাভ শব্দটা কিন্তু একটা নাউন, ঠিক আছে? অ্যাজেক্টিভ নাউনকে মডিফাই করে। আপনি যদি বলেন আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, ওই লাভ কিন্তু একটা ভার্ব, সাবজেক্টের পরে আছে, কিন্তু এইখানে এই লাভটাই সাবজেক্ট। এটা আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, চেঞ্জ হয়, পার্ট অফ স্পিচ চেঞ্জ হয়। হিজ কাইন্ডনেস ইজ হিজ রিয়েল বিউটি, তার দয়াশীলতাই তার আসল সৌন্দর্য। হার বিউটি মেক্স মি ক্রেজি, বিউটি মানে কি সৌন্দর্য, অর্থাৎ এটাও কিন্তু নাউন। হারটাকে একটা পজিটিভ অ্যাজেক্টিভ, পজিটিভ কেস, অধিকারে মালিকানায় বোঝা, অর্থাৎ তার সৌন্দর্য, কার, তার সৌন্দর্য মেক্স মি ক্রেজি, আমাকে পাগল করে। সো এইগুলোকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। অ্যাবস্ট্রাক্ট নাউন কি? ইটস আ ফিলিংস, নট আ ফিজিক্যাল থিংস, উই ক্যান নট সি, টাচ, হিয়ার, টেস্ট আর স্মেল। ওকে, তাহলে যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বস্তুর গুণ বা কাজের নাম প্রকাশ করা হয়। এইবার দেখেন আমাদের মেইন যে বিষয়টা, যারা অ্যাডমিশন টেস্ট, বিসিএস, ব্যাংক জব দিবেন, যদি নাউনের চ্যাপ্টার থেকে কোনো কোশ্চেন আসে, মূলত এই জায়গাটা থেকে আসে, কাউন্টেবল এবং আনকাউন্টেবল। অনেকে বলতে পারে কাউন্টেবল আনকাউন্টেবল থেকে আবার কি? কাউন্টেবল মানে গোনা যায়, আনকাউন্টেবল গোনা যায় না, তাহলে এখানে কঠিন কি আছে? দেখেন, এটা একটু বুঝতে হবে। গণনার ভিত্তিতে নাউনকে দুই ভাগে ভাগ করা যায়, কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনটা কি? যে নাউন দ্বারা, যে নাউনকে গণনা করা যায় তাকে কাউন্টেবল নাউন বলে। যেমন পেন, টেবল, মোবাইল, ক্যাট, ম্যান, খাও, দোজ আর কাউন্টেবল নাউন। আর যে নাউনটাকে গণনা করা যায় না তাকে আনকাউন্টেবল নাউন বলে। অর্থাৎ সমস্ত প্রকার ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউনগুলোই কিন্তু আনকাউন্টেবল নাউন। কি বললাম? সমস্ত প্রকার ম্যাটেরিয়াল অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো আনকাউন্টেবল নাউন। যেমন রাইস, ওয়াটার, হিয়ার, সুগার, information, advice, courage, patience, news, scenery, music, leisure, show. So those are uncountable noun. এবার দেখেন, আনকাউন্টেবল নাউন বিশেষ ফ্রেজ ব্যবহার করে কাউন্টেবল করা যায়। এই আনকাউন্টেবল নাউনগুলোকে আবার ফ্রেজ ব্যবহার করে কাউন্টেবল করা যায়। যেমন a piece of advice, a bar of soap, a piece of furniture, a piece of bread, a piece of news, এইভাবে করা যায়। এখন দেখেন এইখানে আবার বলছে মেইনলি 8 টাইপস অফ নাউন আর আনকাউন্টেবল। আমাদের এই আনকাউন্টেবল নাউনগুলোকে কিন্তু একটু আইডেন্টিফাই করা শিখতে হবে। কেন শিখতে হবে সেটা আমি বলছি। মূলত ইংলিশ ল্যাঙ্গুয়েজে এই যে 8 প্রকার নাউন দেখছেন, একটু ওয়েট করেন, এটার পর আরেকটা বিষয় কিন্তু আপনাদেরকে আমি দেখাবো। আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে এই যে 8 প্রকার নাউন দেখছেন, এই 8 প্রকার নাউনকেই আমরা আনকাউন্টেবল নাউন বলি। যেমন লিকুইড, তরল জাতীয়, ওয়াটার, মিল্ক, অয়েল, those are uncountable noun. Abstract ideas, advice, motivation, information, decision, those are কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। পাউডার অ্যান্ড গ্রেইনস, রাইস, স্যান্ড, ওয়েট, গম যেটাকে বলা হয়। হ্যাঁ, তাহলে বালি, এটা আমরা গুনতে পারি? পারি না, ওজন করা যায়। তো এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। ম্যাস নাউন, মানুষের সাথে সম্পর্কিত। ফার্নিচার, দেখেন অনেকে এই জায়গাটা ভুল করে, ফার্নিচার এই যে কথাটা, এটা একটা আনকাউন্টেবল নাউন। হিয়ার, মানুষের মাথার যে চুল, এটা একটা আনকাউন্টেবল নাউন। ঠিক আছে? আপনি যখন একটা ফার্নিচার কিনতে যাবেন, আ পিস অফ ফার্নিচার, আ পিস অফ চেয়ার, আ পিস অফ টেবল, আ পিস অফ বেড, এইভাবে বলবেন। আদারওয়াইজ ফার্নিচার কথাটা একটা আনকাউন্টেবল নাউন। ন্যাচারাল ফিনোমেনা, সানশাইন, স্নো, রেইন, ওয়েদার, স্টেট অফ বিইং, স্লিপ, স্ট্রেস, চাইল্ডহুড, ফিলিংস, অ্যাঙ্গার, হ্যাপিনেস, এনথাজিয়াজম, এনথাজিয়াজম আগ্রহ যেটাকে বলা হয়, গ্যাস, অক্সিজেন, এয়ার, দোজ আর আনকাউন্টেবল নাউন। এখন এইগুলো আনকাউন্টেবল নাউন, এটা আমাকে আইডেন্টিফাই করা একটু শিখতে হবে। কেন শিখতে হবে এবার আমি আপনাকে বলি। এইখানে দেখেন আমাদের মেইন পার্টটা হচ্ছে এইটা। এখানে একটা টেবিল আছে, দেখলে বুঝতে পারবেন। এইখানে লেখা আছে দেখেন, মেইনলি 8 টাইপস অফ নাউন আর আনকাউন্টেবল, সরি, এটা তো আপনি দেখালাম। এইখানে দেখেন যে আনকাউন্টেবল এবং কাউন্টেবল নাউনের একটা পার্থক্য আছে, এটা আমাকে একটু বুঝতে হবে। দেখেন, এই যে নাউনের সাথে ভার্বের কিন্তু একটা সম্পর্ক থাকে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে রাইট ফর্মস অফ ভার্ব বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নামের একটা টপিক আছে, আপনারা জেনে থাকবেন। এই টপিকটা মূলত কি, সাবজেক্টের সঙ্গে ভার্বের একটা সম্পর্ক, অর্থাৎ সাবজেক্ট কি হোক, কি হলে ভার্ব কি হবে বা কোনটা হবে। যেমন দেখেন, কাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসে, কিন্তু আনকাউন্টেবল নাউনের আগে কখনো আর্টিকেল বসে না। হি হ্যাজ আ পেন, তার একটা কলম আছে। হি হ্যাজ আ পেন, তার একটা কলম আছে। কিন্তু আপনি যদি বলেন এটা,
যে আই লাইক দ্য সুগার, আমি চিনি পছন্দ করি। এই সুগার হচ্ছে চিনি, এটা একটা আনকাউন্টেবল নাউন, চিনি গণনা করা যায় না, ওজনে মাপতে হয়। তো আপনি এটা বলতে পারবেন না যে আই লাইক দ্য সুগার, ইউ হ্যাভ টু সে আই লাইক সুগার, জাস্ট আই লাইক সুগার। কাউন্টেবল নাউনের আগে সংখ্যাবাচক শব্দ বসতে পারে, যেমন আই হ্যাভ 5 কাউস, আমার 5টা গরু আছে, কাউ মানে গরু, এটা গুনতে পারেন, আই হ্যাভ 5 কাউস। কিন্তু আনকাউন্টেবল নাউনের আগে কখনো সংখ্যাবাচক শব্দ বসে না। যেমন ওয়ান নিউজ হ্যাজ বিন টেলিকাস্ট, যদি এই কথাটা আপনি বলেন, ইট উইল বি রং। আপনাকে কি বলতে হবে? নিউজ হ্যাজ বিন টেলিকাস্ট। কারণ এই নিউজ শব্দটা একটা আনকাউন্টেবল নাউন। টিভিতে খবর হয় না, মনে করেন একটা খবরে অনেকগুলো শিরোনাম, আপনি 2টা বা 3টা শিরোনাম দেখলেন, তো আপনি বলছেন যে একটা খবর হয়ে গেছে বা 2টা হয়ে গেছে, এটা বলা যাবে না। জাস্ট আপনাকে বলতে হবে নিউজ হ্যাজ বিন টেলিকাস্ট। আরেকটা বিষয় এখানে একটু দেখেন, কাউন্টেবল নাউনকে সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায়। আই হ্যাভ 2 পেন্স, আই হ্যাভ আ পেন, আমার একটা কলম আছে, আই হ্যাভ 2 পেন্স, আমার 2টা কলম আছে। কিন্তু আনকাউন্টেবল নাউনকে কখনো প্লুরাল করা যায় না। যেমন আই নিড ফার্নিচার্স, মনে করেন আপনার অনেকগুলো ফার্নিচার দরকার, কিন্তু এই চার্স এস বলতে পারবেন না, আপনার অনেকগুলো হোক আর একটা হোক, জাস্ট বলতে হবে আই নিড ফার্নিচার, আই নিড ফার্নিচার। কাউন্টেবল নাউনের পরে ভার্ব সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ই হতে পারে, মানে সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার। বয়েজ আর ক্রেজি টু হ্যাভ ইট, ছেলেরা এটা পেয়ে পাগল। আর বয় ইজ কামিং, একটা ছেলে আসছে, এরকম। কিন্তু দেখেন আনকাউন্টেবল নাউনের পর ভার্ব সর্বদাই সিঙ্গুলার হয়। কাউন্টেবল নাউনের পর ভার্ব সিঙ্গুলার এবং প্লুরাল দুটোই হতে পারে, বাট আনকাউন্টেবল নাউনের পর ভার্ব সিঙ্গুলার হয়। যেমন ইনফরমেশন হ্যাভ বিন প্রোভাইডেড, ইনফরমেশন হ্যাভ বিন প্রোভাইডেড, ইনফরমেশন হ্যাভ বিন প্রোভাইডেড। এই সেন্টেন্সটা ভুল। হ্যাভ শব্দটা মূলত প্লুরাল সাবজেক্টের ক্ষেত্রে বসে থাকে, হ্যাজ হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে বসে হ্যাজ। তো এখানে ইনফরমেশন কথাটা, এটা আমার সিঙ্গুলার সাবজেক্টের কাজ করে, তো এখানে হ্যাভ হবে না, হ্যাজ হবে। এটা জিনিস আমার মনে রাখতে হবে। এটা যদি আপনি ভুল করেন তাহলে এটা অনেক বড় একটা ভুল। তাহলে এখানে 4টা পয়েন্ট আমি বলছি, আপনাদের আজকের ক্লাসের মেইন কাজ থাকবে এই 4টা পয়েন্ট একটু ব্রেনে ধরে রাখা। সেটা হচ্ছে কাউন্টেবল নাউনের বিষয় না, আনকাউন্টেবল। কোনো বাক্যে যদি আনকাউন্টেবল নাউন থাকে, আনকাউন্টেবল মানে কি, যেটা গণনা করা যায় না, কখনোই কোনো আনকাউন্টেবল নাউনের আগে সংখ্যাবাচক শব্দ বসানো যায় না। আনকাউন্টেবল নাউনের আগে কোনো আর্টিকেল বসানো যায় না। আনকাউন্টেবল নাউনকে কখনো প্লুরাল করা যায় না। আনকাউন্টেবল নাউন যদি সাবজেক্টের স্থানে থাকে, নাউন আমি কি পড়তেছি, আজকের টপিক কি, নাউন, তো বসে কোথায় একটা বাক্যে, এই নাউনটা কোথায় থাকে? শুরুতে সাবজেক্টের স্থানে, অথবা ভার্বের পর অবজেক্টের স্থানে আমার নাউনটা থাকে। তো কি বলছি দেখেন, আনকাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসে না, আনকাউন্টেবল নাউনের আগে সংখ্যাবাচক শব্দ বসে না, আনকাউন্টেবল নাউনকে কখনো প্লুরাল করা যায় না। আনকাউন্টেবল নাউনের পরে, এটা যদি সাবজেক্টে থাকে, এর পরে ভার্ব সর্বদা সিঙ্গুলার হয়। আনকাউন্টেবল নাউনের পরে ভার্ব সর্বদা সিঙ্গুলার হয়। এই বিষয়গুলো আপনাদেরকে একটু মেনটেন করতে হবে বা জানতে হবে। এই হচ্ছে আমাদের আজকের একটা পার্ট। নেক্সট ক্লাসে আমি প্রোনাউন নিয়ে কথা বলবো ইন ডিটেলসে। আমরা অল্প অল্প করে পড়বো, যতটুকু শিখবো ততটুকুই যেন নিতে পারেন। ওইখানে আমাদের আরেকটা নোট ছিল, সেটা কি বলছিলাম, যে কমন নাউন কোনো সেন্টেন্সে একা বসে না, হয় সে ডিটারমিনার বা আর্টিকেল নিয়ে বসবে, না হলে নাউনটি প্লুরাল হবে। এই একটা কথা বলছিলাম, ধরে রাখতে হবে এটা, ঠিক আছে? যারা গ্রামার ইন ডিটেলসে শিখতে চান, আমি পিডিএফ ফাইল ক্লাস রেকর্ড পাঠিয়ে দিব এখনই, আপনারা এটা কাভার করবেন। আর যারা গ্রামার শিখতে চান না, তারা জাস্ট যে কথাগুলো বললাম একটু ব্রেনে ধরে রাখেন। কোন কথা? যে কোনো কিছু নামকেই আমরা নাউন বলি, সেটা ব্যক্তির নাম, জায়গার নাম, গুণের নাম, যে কোনো কিছুর নাম হতে পারে। এবং শুরুতে নাউনটা এটা বসে কোন জায়গায়, একদম শুরুতে সাবজেক্টের স্থানে বা ভার্বের পর এক্সটেনশনে। নেক্সট ক্লাসে প্রোনাউন আলোচনা করব, তারপরের ক্লাসে অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব দুটোকে একসাথে আলোচনা করব, তারপরের ক্লাসে প্রেপোজিশন, তারপরেই, অর্থাৎ 10টা ক্লাস বলছি, 10টা লাগবে না, জাস্ট 5টা ক্লাস করেন, তারপরেই আমরা মেইন স্পোকেনের ভিতর মুভ করব। অর্থাৎ এখানে অনেকেই আপনারা ভর্তি হয়েছেন একটা স্বপ্ন নিয়ে যে আপনি ইংলিশে একটু কথা বলা শিখবেন, স্পিকিং করবেন। স্পোকেন ইংলিশটা আপনার দরকার, স্পোকেন একটা কনফিডেন্ট নিয়ে আসতে চান, তো আগে আমি ওইটা নিয়ে কাজ করব। তো এই স্পোকেন ইংলিশ বা স্পিকিং করাতে গেলে অ্যাকচুয়াল যে গ্রামারগুলো দরকার অ্যাটলিস্ট, জাস্ট সেইটা নিয়ে একটু কথা বলবো। তারপরে অ্যাডভান্সে গ্রামার আছে, স্পোকেন কাভার করানোর পর কথা বলবো। এটা হচ্ছে মেইন বিষয়। এই জন্য আমি আরেকটা কথা বলে রাখি আপনাদেরকে, আমি আজকে এই ভার্বের ফর্মটা আবারও প্রোভাইড করব। যারা আমার এই ভার্বের ফর্মটা, এটি কি বলে, কই গেল, একটু ওয়েট করেন। হুম হুম
এই ভার্বের ফর্মটা আমি আপনাদের ফ্রি ক্লাসে দিয়েছিলাম, তো আমি আজকে আবার পাঠিয়ে দিব। যারা এটা করেননি, একটা খাতায় এই ভার্বের ফর্মগুলো একটু লিখবেন। এখানে 200টা ওয়ার্ড আছে। এই 200টা ওয়ার্ডের বাংলা অর্থ যদি আপনার জানা থাকে, তাহলে আর নতুন কোনো ভোকাবুলারি পড়া লাগবে না, এই ল্যাঙ্গুয়েজটা কাভার হয়ে যাবে। যা অনেকেই আছেন এখান থেকে অনেক শব্দের ভোকাবুলারি জানেন, যারা যেটা জানেন তাদেরকে লেখার দরকার নেই। এটা পিডিএফ থাকতে পারে আপনার কাছে, বা ফটোকপি করে নিতে পারেন, সেটা আলাদা কথা। আমি বলছি খাতায় লিখতে, আপনাকে খাতায় লিখতে হবে বাংলা অর্থ এবং সেই ওয়ার্ডের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। কারণ এটা দিয়ে আমি প্রচুর সেন্টেন্স প্র্যাকটিস করাবো, টেন্স শেখাবো প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজের ভিতর। তো এখন তো আমি গ্রামার ক্লাস নিচ্ছি, এই ক্লাসের ভিতর দিয়ে আপনার এইগুলো একটু একটা খাতায় লিখে ফেলবেন, আমার এই কোর্সের জন্য আলাদা একটা খাতা তৈরি করবেন। আরেকটা বিষয় কি, আরেকটা বিষয় হচ্ছে দেখেন, আপনাদের যখন আমি মেইন স্পিকিং করাবো, তখন স্টুডেন্ট ভাগ হয়ে যাবে। আর আজকের ক্লাসের পর আমি আপনাদের একটা কনভারসেশন গ্রুপও করে দিব। আলাদা আলাদা কনভারসেশন গ্রুপ থাকবে। আপনাদের গত ক্লাসে আমি যে প্রোনাউন্সিয়েশনের ক্লাস নিয়েছিলাম, টাং টুইস্টার প্র্যাকটিস করতে বলছিলাম, সেই প্র্যাকটিসটা আপনারা সেখানে প্রোভাইড করবেন। আমি সব কিছু জানিয়ে দিব, লিখে দিব। আমি একটু বাইরে আসার কারণে ব্যস্ত হয়ে পড়ছিলাম, এই জন্য আমি এটা করতে পারিনি। বাট আমি ধীরে ধীরে সব কিছু করতে হবে, আমাকে একটু সময় দিতে হবে, আমি করে ফেলবো। আর আরেকটা কথা বলি, আমি আপনাদেরকে বলছিলাম যে এই পেইড কোর্সের মেইন যে বেনিফিট, মেইন যে রিজন, সেটা হচ্ছে টু ওয়ে কমিউনিকেশন। অর্থাৎ আপনি আমার সাথে কথা বলবেন, ইন্টারেক্টিভ ওয়েতে ক্লাসগুলো হবে, আমি নিব, দেখাবো। তো সেই জায়গাটায় আমি আসবো। বাট সেইখানে আসার আগে মেইন যে বিষয়গুলো, কম্পালসারি যে থিংসগুলো, সেগুলো তো আমাকে আগে পড়াতে দিতে হবে। সবাইকে যেটা পড়ানোর, সেইটা আগে আমাকে একটু পড়াতে দিতে হবে। তারপর এগুলো কাভার করলে, জাস্ট অল্প কয়েকটা ক্লাস, 1 সপ্তাহ ধরেন, এগুলো কাভার করলেই আমি আপনাদের কাছ থেকে প্রেজেন্টেশন নিতে পারবো, স্পিকিং নিতে পারবো। মানে এখন কমন যে বিষয়গুলো, যেগুলো আমার পড়ানোর, যেগুলো আপনাদের পড়াতে হবে, যেগুলো না পড়ালে নয়, সেগুলোতে তো আর আপনার কোনো কোশ্চেন থাকবে না। ক্লাসের মাঝে কোশ্চেন করলে কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যায়, ওই লেকচারটার ওইভাবে হয় না, দেওয়াও যায় না। তো এখন যে ক্লাসগুলো নিচ্ছি, এগুলো আগে আপনারা দেখেন, করেন, বোঝেন, শেখেন। তারপরে আপনাদের কাছ থেকে যখন ফিডব্যাক নিব, তখন স্টুডেন্টসও কম থাকবে। এটা আমি আলাদা 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 ব্রেক রুম করে এটা করে থাকি। তারপর আপনাদের কনভারসেশন গ্রুপেও 30 জন করে ছোট ছোট গ্রুপ থাকবে, এবং সেখানে অনেক ভালোভাবে আপনারা প্র্যাকটিসগুলো সাবমিট করতে পারবেন বা দিতে পারবেন। জাস্ট আমাকে একটু সময় দিতে হবে, আমি সব কিছু অ্যারেঞ্জ করে ফেলবো, ম্যানেজ করে ফেলবো। আর যেগুলো দেখাচ্ছি, এগুলো একটু আপনারা কাভার করে ফেলেন। এতদিন ধরে তো অনেকগুলো ব্যাচ পড়িয়ে আসতেছি, দেখিয়ে আসতেছি। জাস্ট আমি যেভাবে বলি, যেভাবে এগোই, আমার সাথে একটু কোঅপারেট করে এগোন। আপনারা তো দেখছেন, আমার ফ্রি ক্লাস দেখেই আসছেন, ক্লাস কিভাবে নিয়েছি, কিভাবে করিয়েছি। তো প্রত্যেকটা বিষয় ইন ডিটেলসে বোঝাবো, অনেক ভালোভাবে শিখতে পারবেন বা নিতে পারবেন, এটা নিয়ে টেনশনের কিছু নেই। বাট যেটা বলছি, অনেকে পেইড কোর্সে আসলে ধৈর্য থাকে না, অধৈর্য হয়ে যায়। হ্যাঁ, যে আমি শিখতে পারতেছি না, আমি পারবো কি পারবো না, একটা ক্লাসে অনেকের মন হয়ে যায়। এরকম করলে হবে না। পেশেন্স রাখতে হবে, ধৈর্য রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে, ভরসা রাখতে হবে। ইনশাল্লাহ ইউ উইল গেট ইউর অ্যাকচুয়াল রেজাল্ট উইদিন ভেরি শর্ট টাইম। বাট এখনকার যে ক্লাসগুলো, এগুলো গ্রামাটিক্যাল ক্লাস, একটু কঠিন হতে পারে, একটু হার্ড হতে পারে। জাস্ট যতটুকু পারেন একটু বুঝে নেন। স্পোকেন ক্লাস অনেক আনন্দের সাথে অনেক ভালোভাবে করতে পারবেন, এতটুকু আমি বলতে পারি। ঠিক আছে? সো দ্যাটস অল ফর টুডে। ভালো থাকেন।